আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন। আপনি কি সফল হতে চান? আপনি কি জীবনে অনেক কিছু অর্জন করতে চান? আপনি কি আপনার চাওয়া পাওয়া এবং স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করতে চান? তাহলে আপনার জন্যই এই ভিডিও। পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনার সফলতার সফরে আপনার অনেক উপকার হবে। চলুন দেখি বিষয়গুলো কি। তো পৃথিবীতে আমরা এই সফলতা নিয়ে যদি যে গবেষণাগুলো হয়েছে সেগুলো যদি দেখি আমরা তাকাই, তাহলে আমরা দেখব মাত্র 100 জনের মধ্যে 5 জন ব্যক্তি আসলেই বিশেষ করে সফল হতে পারে। আর বেশিরভাগ মানুষই অনেক কষ্ট করে, কিন্তু তাদের সফলতা তারা সেই সফলতা দেখা কখনো পায় না। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে বিষয়টি এমন কেন? কেন বিষয়টি এমন হবে? কারণ মানব চরিত্রের যে উপাদানগুলো সেটা তো সবার জন্যই সমান। আল্লাহ তাআলা তো আমাদের সকলকে সমানভাবেই সৃষ্টি করেছে। তাহলে কিছু মানুষ অস্বাভাবিকভাবে সফল হয়, আর বাকি অধিকাংশ মানুষ এত কষ্ট করার পরেও তারা সফলতা দেখা পায় না। বিষয়টি এরকম কেন? এই বিষয়টিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। সেই বইটি আমার সামনে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর নাম হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, লিখেছেন নেপোলিয়ান হিল। 1938 সালে এই ভদ্রলোক এই বইটি লিখেন। এই পর্যন্ত 100 মিলিয়ন কপি বিক্রি হয়েছে গত 80 বছরে, এবং এখন পর্যন্ত এই বইটি পুরো পৃথিবীতে ইংরেজি ভাষায় আত্ম উপলব্ধি এবং আত্ম উন্নয়নের শ্রেষ্ঠ বই হিসেবে বিবেচিত হয়। এই বইটির যে বিশেষত্ব আমি নিজে পড়েছি, সেটি হলো যে এর যে লেখক নেপোলিয়ান হিল, সে ওই সময়ের সর্বোচ্চ সফল 400 বিভিন্ন ক্ষেত্রে 400 ব্যক্তির ইন্টারভিউ, তার মানে সাক্ষাৎকার নিয়ে এই বইটি উনি লিখেছেন। সে আপনার ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, আবিষ্কারক, ব্যবসায়ী, এরকম বিভিন্ন ক্ষেত্রে 400 জন সফল ব্যক্তি, তদানীন্তন ব্যক্তিদের সাথে গিয়ে কথা বলেছেন এবং সাক্ষাৎকার নিয়ে এই বইটি উনি লিখেছেন। তো এছাড়াও এই বইয়ের পাশাপাশি গত 5 বছরে আমি নিজে সফলতার বিজ্ঞান এবং প্রযুক্তি, তার মানে সাকসেস সায়েন্স এন্ড টেকনোলজি, এই বিষয়গুলোর উপরে আমি নিজেও পড়াশোনা করছি, স্টাডি করছি এবং গবেষণা করছি। তো আমি এই বইটির পাশাপাশি আজকের দিনে যারা সফল ব্যক্তিত্ব আছেন পুরো পৃথিবী জুড়ে, তাদের বিভিন্ন সাক্ষাৎকার, তাদের জীবনী আমি পড়েছি, তাদের কথাবার্তা আমি শুনেছি। দেখে একটি জিনিস আমি উপলব্ধি করেছি যা আজকে আপনাদেরকে বলবো। সেটি হলো এই যে সফল ব্যক্তি, এই সফল ব্যক্তিরা এরা সফলতার সূত্র বা সফলতার বিজ্ঞান বা প্রযুক্তির পাশাপাশি তারা একটি জিনিস খুব ভালো করে জানে। সেটি হলো গিয়ে ব্যর্থতার সূত্র এবং ব্যর্থতার গুণাবলী, ব্যর্থ মানুষের গুণাবলীগুলো কি। তার মানে এরা সফল হওয়ার পাশাপাশি বা সফলতার বিষয়গুলোর পাশাপাশি তারা জানে যে কি করলে তারা ব্যর্থ হবে, এবং ব্যর্থ মানুষরা কেন ব্যর্থ হয়, তারা তাদের দুর্বলতাগুলো এবং তারা তাদের সমস্যাগুলো, তারা তাদের সীমাবদ্ধতাগুলোও জানে। যার কারণে আপনি যদি সফল হতে চান, তাহলে সফলতার জানার পাশাপাশি, সফলতার বিষয়গুলো শেখার পাশাপাশি আপনাকে অবশ্যই জানতে হবে যে কি করলে পরে আপনি ব্যর্থ হতে পারেন, একজন ব্যর্থ মানুষ কিভাবে করে ব্যর্থ হয়। যার কারণে আমি আসলে সফলতার বিষয় না, বরং ব্যর্থতার বিষয়গুলো আপনাদেরকে শেখাবো। কেন? না হলে পরে কি হবে, আপনি সফল হবেন আবার ব্যর্থ হয়ে ফিরে আসবেন, 2 পা আগাবেন আবার 2 পা পিছাবেন, এরকম করতে করতে আপনি একটি চক্করের মধ্যে ঘুরতে থাকবেন। অনেক কিছু হবে ঠিকই, অনেক কিছু করবেন ঠিকই, কিন্তু আসলে সফলতা দেখা পাবেন না। কারণ আপনি সফল হওয়ার চেষ্টা করছেন, কিন্তু পাশাপাশি আপনি যেসব বিষয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন বা ব্যর্থ হওয়ার জন্য যা যা করতে হয়, এইসব বিষয় যে আপনি করছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার কোনো মাথা ব্যথা নেই। যার কারণে আপনি সফল হওয়ার পাশাপাশি ব্যর্থতার মধ্যেও পতিত হচ্ছেন এবং এই চক্করের মধ্যে আপনি ঘুরছেন। তাহলে আজকে আমরা এই পর্ব হিসেবে এই ভিডিওগুলো তৈরি করব, যেখানে আসলে থাকবে যে ব্যর্থতার বৈশিষ্ট্য কি, ব্যর্থতার সূত্রগুলো কি এবং ব্যর্থ মানুষের গুণাবলী কি, যাতে করে আপনি এগুলোকে জেনে এরকম না হয়ে বরং এগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারেন। কারণ সফল মানুষ হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য যে বিষয়গুলো আছে সেগুলি জানা অত্যন্ত জরুরি। তাহলে পরে আপনার সফল হওয়ার রাস্তায় আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়টি যে কোনো ব্যর্থ মানুষের মধ্যে বা যে কোনো ব্যর্থতার বৈশিষ্ট্যের মধ্যে আপনি পাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো, যে বিষয়টি আজকে নিয়ে কথা বলবো, সেটি হলো গিয়ে অতিমাত্রায়, অতিরিক্ত এবং অপ্রয়োজনে অভিযোগ করা এবং নিজের সমস্যার দায়ভার বা নিজের কোনো সমস্যার সৃষ্টি করার পরে সেটার দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়া। এটা খুবই মজাদার একটি বিষয়। এটা সাধারণত সকল ব্যর্থ মানুষরা করে থাকে। আপনাকে একটি উদাহরণ দিই। ধরেন আপনি
ফোনে কথা বলতে বলতে অমনোযোগী হয়ে আপনার খাবারের টেবিলের পাশে দিয়ে যাচ্ছিলেন। কেউ হয়তো এক গ্লাস পানি খেয়ে সেই গ্লাসটি একদম টেবিলের কিনারে রেখে চলে গিয়েছে। আপনি যাওয়ার সময় অসতর্ক হয়ে যাচ্ছিলেন, হাতে লেগে গ্লাসটি পড়ে ভেঙে গিয়েছে। 100 জন মানুষের মধ্যে আপনি একবার চিন্তা করে দেখুন যে ওই ঘটনার পরে ওই ব্যক্তি আসলে কি প্রতিক্রিয়া দেখাবে। 100 জনের মধ্যে হয়তো 95 জন মানুষই রেগে মেগে কে ওইখানে গ্লাসটি রেখে গেল তার 14 গোষ্ঠী উদ্ধারের পিছনে লাগবে, যে কেন সেটা করলো, কেন সেটা মাঝখানে রেখে গেল না, সে দায়িত্ব জ্ঞানহীন একজন লোক, সে পানি খেয়ে এত কিনারে কেন গ্লাসটি রেখে গেল, আজকে তার জন্য এই গ্লাসটি ভেঙে গেল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে সেও যে দোষী, ওই ব্যক্তি যে দোষী সেটা নির্দোষ তা বলছি না, সেও যে অমনোযোগী ছিল, সেও যে অসতর্ক ছিল, আসলে যে বাস্তবে তার কারণেই যে গ্লাসটি ভেঙেছে এই বিষয়টি সে সম্পূর্ণ অগ্রাহ্য করে পুরো সমস্যাটি আরেকজনের উপরে ঠেলে দিবে অথবা আরেকজনের ঘাড়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা আমরা আসলে কেন করি? এটা অধিকাংশ মানুষই করে। কেন করি? কারণ হলো গিয়ে গ্লাসটি পড়ে যাওয়ার পরে, যে ভেঙে যাওয়ার পরে আপনার মধ্যে কিছু নেতিবাচক অনুভূতি তৈরি হয়েছে। আপনি রাগান্বিত হয়েছেন, আপনি বিরক্ত হয়েছেন, আপনি একটি গ্লাস ভাঙার কারণে নিজের উপরে নিজে বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনার অনেকগুলো অনুভূতি তৈরি হয়েছে এবং ওই অনুভূতি আপনার শরীরকে একটা বিরক্তির মধ্যে, একটা অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। এখন এর থেকে পরিত্রাণের সবচেয়ে সহজ উপায় কি? সবচেয়ে সহজ উপায় হলো গিয়ে এই পুরো ঘটনার দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। কারণ এটা চাপিয়ে দেওয়ার সাথে সাথে আপনার শরীর কি করবে, সে ভাববে আচ্ছা আসলে এই সমস্যাটা তো আমার না, তাহলে আমি কেন নেতিবাচক অনুভব করছি, আমি কেন সমস্যা অনুভব করছি, আমি কেন বিরক্তি অনুভব করছি। সাথে সাথে আপনি কি হবে, একটা বিজয়ের হাসির মতো আপনার শরীরটা আবার স্বস্তিতে ফেরত আসবে। এইটা স্বল্প মেয়াদে আপনার নেতিবাচক অনুভূতিগুলোকে সরিয়ে দিয়ে আপনাকে হয়তো আরাম দিতে পারে, আপনাকে কিন্তু স্বস্তি এনে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনার অসম্ভব পরিমাণ ক্ষতি করবে, যেটা আমরা আপনাদেরকে বুঝাচ্ছি। ধরেন কেন বিষয়টা এরকম, যে আপনি আরেকটা উদাহরণে বুঝেন যে আপনি হয়তো অফিসে যাবেন, আপনি গোসল করে ফ্রেশ হয়ে অফিসে যাবেন, এখন সকালে উঠে দেখছেন পানি নেই, তো আপনি পানির জন্য ছুটাছুটি করছেন, আপনার মন এবং মস্তিষ্ক সব জায়গা থেকে পানি খোঁজার চেষ্টা করতেছে, কোথায় পানি আছে, কোথা থেকে পানি জোগাড় করে আমি গোসল করতে পারবো। এখন আপনি বসে বসে চিন্তা করছেন, আপনি এদিক ওদিকে ছুটোছুটি করছেন, এই মুহূর্তে আপনি দেখলেন আপনার ভাই, আপনার ছোট বোন অথবা আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে কেউ এক বালতি পানি এনে আপনার গোসলখানায় রেখে বললো কি যে বাবা অথবা ভাই এই তোমার জন্য পানি নিয়ে এসেছি, তুমি ব্যবহার করতে পারো। তো সাথে সাথে আপনার মন এবং মস্তিষ্ক কি করবে, পানি নিয়ে চিন্তা করা বন্ধ করে দিবে। কেন? কারণ যেই সমস্যাটা দিয়ে আপনি যাচ্ছিলেন, যার জন্য আপনার মস্তিষ্ক চিন্তা ভাবনা করছিল, সেই সমস্যাটি সমাধান হয়ে গেছে এবং সমাধান হওয়ার সাথে সাথে কি হয়, আমাদের মস্তিষ্ক ওই বিষয় নিয়ে চিন্তা ভাবনা বন্ধ করে দেয়, আমরা একটা বিজয়ের হাসি, আমরা একটা ভালো অনুভব করি এবং ওই বিষয় থেকে আমরা বের হয়ে যাই। এখন এই যে অভিযোগ করার কারণে আপনি স্বল্প মেয়াদে হয়তো আপনি ভালো অনুভব করলেন, সেখান থেকে বের হয়ে গেলেন, কিন্তু সমস্যাটা কি হলো? সমস্যা হলো এ থেকে যে একটা শিক্ষা নেওয়ার যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া থেকে আপনি সম্পূর্ণ নিজেকে বিরত রাখলেন। তার মানে এই যে একটা ভুল আপনি করলেন অমনোযোগী হওয়ার কারণে, এই ভুলের দায়ভার অন্যকে চাপিয়ে দেওয়ার কারণে আপনার মন এবং মস্তিষ্ক এই ভুলটাকে সমাধান করার সমস্ত প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। এটার আরেকটি উদাহরণ হবে এরকম, ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ফোনে কথা বলতে বলতে আপনি অসতর্ক ছিলেন, অমনোযোগী ছিলেন, আপনি হোঁচট খেয়ে পড়ে গেলেন, আপনার মাথা ফেটে গেল অথবা হাত ভেঙে গেল। আপনি কিন্তু এখান থেকে শিক্ষা নিবেন। কেন শিক্ষা নিবেন? কারণ এখানে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার মতো কিছু ছিলই না, ওই রাস্তায় আশেপাশে কোনো লোকই ছিল না, আপনি একা ছিলেন এবং আপনি নিজে জানেন যে আপনি অসতর্ক ছিলেন। এতে করে কি হবে, আপনার মন এবং মস্তিষ্ক এটা নিয়ে ভাববে। এই বিষয়টি আমাদের যে নিউরো সায়েন্স, তার মানে মস্তিষ্ক বিজ্ঞানে একদম পরিষ্কার, এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে যে আপনার এই বিষয়টা নিয়ে আপনার মন এবং মস্তিষ্ক ভাববে, এখান থেকে একটা শিক্ষা নেবে এবং পরবর্তীতে যাতে আপনি এই সমস্যা আবার না করেন, আপনি যাতে আবার হোঁচট না খান, এই জন্য সে একটি পদ্ধতি আপনার মন এবং মস্তিষ্কে রেখে দিবে। তখন কি হবে, ঠিক তার এক সপ্তাহ পরে বা একদিন পরে আপনি যদি ওই একই রাস্তা দিয়ে আবার যান এবং ওইখানে গিয়ে যখন আপনি আবার যদি ফোনে কথা বলতে বলতে অসতর্ক হয়ে যান, তারপরেও কিন্তু আপনি ঠিক ওই জায়গায় যাওয়ার একটু আগেই আপনার মন এবং মস্তিষ্ক থেকে আপনাকে সংকেত দেওয়া হবে যে এই খবরদার খবরদার, মনে নাই গতকালকে কি ঘটেছিল বা গত সপ্তাহে কি ঘটেছিল, তুমি কিন্তু এখানে পরে ব্যথা পেয়েছো, খবরদার তুমি কিন্তু এইদিকে যাও না, তুমি অন্য দিক দিয়ে যাও। এটা এই জন্যই হয়েছে যে আপনি ওই ঘটনার দায়ভার আপনি নিজে নিয়েছেন, ওখান থেকে আপনি শিক্ষা নিয়েছেন, এই ঘটনার অভিযোগ আপনি অন্য কারোর উপরে চাপিয়ে দেননি, যার কারণে আপনার মন এবং মস্তিষ্ক ওখান থেকে শিখেছে।
কিন্তু এরকম শত শত ঘটনা আপনার জীবনে ঘটে যাচ্ছে, শত শত সমস্যা আপনি তৈরি করছেন, শত শত ঝামেলা হচ্ছে, কিন্তু আমরা খুব অল্প সময়ের জন্য নিজেকে স্বস্তি দেওয়ার জন্য এবং ওই নেতিবাচক অনুভূতিগুলো থেকে বের হওয়ার জন্য আমরা কি করি, চট করে এই সমস্ত অভিযোগগুলো কারো না কারো ঘাড়ে দিয়ে দেই। সরকার এটা করেছে, পুলিশ বাহিনী এটা করেছে, এই এমপি মন্ত্রীরা কাজ করে না, আমার এখানের কমিশনারটা অসৎ, আমার ছোট ভাই আমার কথা শুনে না, এটা হয় না, ওইটা করে না, এটা করে না, সমস্ত অভিযোগগুলো আপনার জীবনে যত খারাপ কিছু ঘটছে সেগুলি আপনি কারো না কারো দিকে, কারো না কারো ঘাড়ে আপনি সেই অভিযোগগুলো দিয়ে দেন। কিন্তু ভাই এবং বোন, একটু চিন্তা করেন ঘটনাটা কি ঘটলো। এই অভিযোগগুলো অন্য কারো করে দেওয়ার কারণে আপনি কিন্তু শারীরিকভাবে একটু মজা পেলেন, কারণ যেহেতু আপনি দায় ভারী নিচ্ছেন না। যখন আপনি মনে করবেন আরে এটা যেহেতু আমার নিজের ভুলই না, এটা যেহেতু অন্য কারো কারণে হচ্ছে, তাহলে এখানে তো আমার অস্থির হওয়ার কিছু নেই, আমার এখান থেকে শিখার কিছু নেই, আমার এখানে জানা বোঝার কিছু নেই। তখন কি হলো, যে এত সমস্যা তৈরি হলো, সেগুলি বারবার বারবার আপনার জীবনে আবার ঘুরে ফিরে আসছে। আপনি নিজের জীবনটা একটু ভালো করে আপনি চিন্তা করে দেখেন, একই জিনিসগুলো, একই সমস্যাগুলো বারবার ঘুরে ফিরে আসছে কেন? কারণ এগুলি আপনি আপনার মন এবং মস্তিষ্ক এখান থেকে শিক্ষা নিতে পারছে না, এই জন্য। কারণ বারবার এই সমস্যাগুলো আপনি অন্যের কাছে চাপিয়ে দেওয়ার কারণে মন এবং মস্তিষ্ক সেখান থেকে শিক্ষা নেওয়ার যে প্রক্রিয়া, সেই পুরো সেই প্রক্রিয়াটি বন্ধ করে দেয়। তো আমাদের যেটা করণীয়, একজন সফল মানুষ যারা আছে, তারা যারা যেটা করে, যে কোনো দুর্ঘটনা হোক, যে কোনো সমস্যা হোক, সে যাই হোক না কেন তার জীবনে, সর্বপ্রথম সে নিজের দিকে আঙ্গুল তুলে। এটাকে আমরা বলি হলো কি আত্মসমালোচনা। এটা আমরা সবাই জানি, কিন্তু করতে পারি না কেউ, কারণ এটা অনেক কঠিন, এটা শরীরকে অনেক অস্বস্তিতে ফেলে। আঙ্গুলটা অন্যের দিকে তোলা খুব সহজ, যে এটা করেছে, এইটা করেছে, এটা তার দোষ, এটা এরকম না হলে ওরকম হতো, এগুলি বলা খুব সহজ। মানুষ চেয়ারে বসে বসে সারাদিন দেখবেন অভিযোগ করতে থাকে, কারণ এটা শরীরকে মজা দেয়। কারণ আপনি সাথে সাথে আপনি একটা বিজয়ের অনুভূতি হবে আর কি, যে আপনি, আপনার তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নিজের দিকে আঙ্গুল তোলা অনেক কঠিন, কারণ এটা আপনাকে বিরক্তিতে ফেলবে, যে আপনি দোষী, আপনি দায়িত্ব, আপনার দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু এটার সাথে সাথে আপনাকে বিরক্তিতে ফেললেও দীর্ঘমেয়াদে এখান থেকে আপনার মন এবং মস্তিষ্ক শিক্ষা নিয়ে 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 আপনার ভুলের পরিমাণগুলো কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, এবং আপনি আস্তে আস্তে সফল হতে থাকবেন। সুতরাং সমস্ত সফল ব্যক্তিরা এই কাজটা করে। তাদের যে কোনো সমস্যাই হোক, ব্যবসায়িক ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, তারা সর্বপ্রথম নিজের দিকে আঙুল তুলে, নিজেদেরকে দায়ী করে, নিজেদের করণীয়গুলো ঠিক করে, এবং নিজেরা এই বিষয় নিয়ে চিন্তা গবেষণা করে। যদিও তারা অস্বস্তিতে পড়ে, তারপরেও এই অস্বস্তি নিয়েই তারা এই বিষয়টা করে, যার কারণে তাদের মন এবং মস্তিষ্ক আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে। এখান থেকে শিক্ষা নিয়ে, শিক্ষার একটা বিশেষ, মনে করেন একটা ক্যাটাগরি তার ব্রেনে তৈরি হয়ে থাকে। তাতে করে কি হয়, আস্তে আস্তে এই একই সমস্যা বা একই ভুলে সে আর করে না। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছিল যে মুসলিমরা কখনো এক গর্তে দুইবার পা দেয় না। কেন এই বিষয়টা বলেছিল? কারণ একটা গর্তে পা দেওয়ার পরে আপনি যদি ওখান থেকে শিক্ষা নেন, তাহলে দ্বিতীয়বার সেখানে পড়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি ওই গর্তে পড়ার পরে আপনি যদি শিক্ষা না নিয়ে আপনি যদি সারাদিন খুঁজতে থাকেন, এখানে গর্তটা কে করলো, এখানে কে এই গর্তটা বানালো, এই যে গর্তটা বানিয়েছে তার জন্য আমি আজকে গর্ত পড়ে আমার আজকে এই অবস্থা, যদি তার উপরে এটা চাপিয়ে দেন তাহলে ওই গর্তটা আপনি আবারই পড়বেন। এই জন্য আল্লাহ রাসূল কিন্তু এটা জিজ্ঞেস করে না যে ওই গর্তটা কে বানিয়েছে, তার পিছনে গিয়ে লাগো। আল্লাহ রাসূল বলেছে মুসলিম যদি একবার যেই গর্তে পড়বে, দ্বিতীয়বার সেই গর্তে পড়বে না। যদি দ্বিতীয়বার ওই গর্তে আপনি পড়তে না চান, আপনাকে অবশ্যই প্রথমবার যে পড়েছেন এখান থেকে শিক্ষা নিতে হবে। এবং এখান থেকে যদি আপনাকে শিক্ষা নিতে হয়, তাহলে এই যে ভুল গর্তে যে আপনি অসতর্ক হয়ে পড়লেন, এইটা নিজের দিকে নিয়ে আসতে হবে, নিজেকে দায়ী করতে হবে, অভিযোগের তীর নিজের উপরে ছুটতে হবে। আপনি কষ্ট পেলেও ভবিষ্যতে গিয়ে ওই গর্তে আপনি দ্বিতীয়বার পড়বেন না, আল্লাহ রাসূল যেরকম বলেছেন। কিন্তু সেটা যদি আপনি না করেন, বারবার ওই গর্তে পড়বেন, বারবারই পা ভাঙবে, এবং আলটিমেটলি গিয়ে এবং চূড়ান্তভাবে আপনি অসফল হবেন, কোনো ধরনের কোনো ফল আসবে না। এবং পৃথিবীর সমস্ত সফল ব্যক্তিদের জীবনে যদি আপনি ঘাটেন, তারা সবসময় নিজের দিকে আঙ্গুল তুলে নিজের আত্মসমালোচনা করে, অভিযোগের তীর সবচেয়ে আগে নিজেকে বিদ্ধ করে। এখন হ্যাঁ, যৌক্তিকভাবে হয়তো অন্য কারো ভুল থাকতে পারে, অন্য কারো উপরে অভিযোগ করা যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা নিজেকে করার পরে দ্বিতীয় ধাপে আপনি যখন আপনাকে অভিযুক্ত করবেন, আপনাকে দায়ী করবেন, তখন আপনার যে প্রক্রিয়া, শিক্ষার যে প্রক্রিয়া, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার যে প্রক্রিয়া, সেটা ঠিক থাকবে, সেটা সম্পন্ন হবে এবং সেটা কার্যকর থাকবে। এর পরবর্তীতে আপনি যদি ওই ভদ্রলোককে গিয়ে বলেন বা ওকে গিয়ে বলেন, তুমি যে পানি খেয়ে এটা যে টেবিলের এখানে রাখলা, তুমি পরবর্তীতে এটা রেখো না, আজকে আমার হাত লেগে পড়ে গেছে, কালকে আরেকজনের হাত লেগে পড়ে যেতে পারে, তো এটা যদি তাকে বলেন, এখানে দোষের কিছু নেই, এটা আপনি করতেই পারেন।
কিন্তু সেটা আগে নিজের যে অসতর্ক ছিলেন, নিজেদের অমনোযোগী ছিলেন, নিজেও যে হাত পা জোরে জোরে নাড়তে নাড়তে গিয়ে গ্লাসটা ফেলে দিয়েছেন, এইটা সবার আগে নিজেকে দোষী করতে হবে। তাহলে আপনার মন এবং মস্তিষ্ক এখান থেকে শিক্ষা নিবে এবং পরবর্তী দিন ওইখানে যদি অন্য কেউ আবারও অসতর্ক হয়ে গ্লাসটা রাখে, সে যদি ভুল করে কিন্তু আপনি এই গ্লাসটা আর ভাঙবেন না, কারণ আপনি যাওয়ার সময় দেখবেন আপনার মন এবং মস্তিষ্ক আপনার শরীরটাকে স্বয়ংক্রিয়ভাবে একটু দূর থেকে নিয়ে যাবে। আপনার এটা চিন্তা করতে হবে না, আপনি অবচেতন মনেই আপনি ওই সমস্যা থেকে দূর দিয়ে চলে যাবেন, কারণ গতকালকের ওই শিক্ষার কারণে আপনার শরীর এবং মন কি করবে আপনাকে, আপনি চান বা না চান আপনাকে দেখবেন ওখান থেকে বাঁচিয়ে অন্য দিক দিয়ে নিয়ে গেছে। এভাবে করেই আমাদের শরীর এবং আমাদের মন মস্তিষ্ক অন্তর এভাবে করেই নকশা করে দিয়েছে আল্লাহ তাআলা। সুতরাং এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আজকে ব্যর্থ মানুষের গুণাবলী অথবা ব্যর্থ হওয়ার যে বৈশিষ্ট্য তার একটি বিষয় বললাম, সেটি হলো গিয়ে অতিমাত্রা অভিযোগ করা, অপ্রয়োজনীয় অভিযোগ করা এবং নিজের সমস্যার দায়ভারগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়া। এখান থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আপনি দেখবেন আপনার জীবনের অনেক ব্যর্থতা কমে আসবে, অনেক ভুল কমে আসবে, অনেক সমস্যা কমে আসবে। একই ধরনের ভুল আপনি বারবার করবেন না এবং সেক্ষেত্রে আপনি যে আপনার সফলতার যে সিঁড়ি সেখানে আপনি দ্রুত উঠে যাবেন, পিছনে আসার কোনো সুযোগগুলো কমে যাবে। তো আজকে এতটুকুই থাকলো। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ ব্যর্থতার যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা অন্যান্য যারা সফল হতে চায় তাদেরকে যদি আপনি দিতে চান, আপনি লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এবং খুবই উপযোগী এবং আধুনিক সময়ের জন্য যে জিনিসগুলো জরুরি সেই সব ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।